পথে পথে উৎসব আমেজ। ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ প্রাণ ফিরেছে সদরঘাটে। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ, ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। গত ৩-৪ বছরের থেকে এবারের এক্সপিরিয়েন্স বেশ ভালো এবং অর্গানাইজড ওয়েতে সব হচ্ছে। রাস্তায় যানজটের বিষয়টা অনেক নিয়ন্ত্রণ ছিল। ঈদের আনন্দ ফ্যামিলির সাথে কাটানোর জন্য সেই কারণে আমাদের বাড়িতে যাওয়া। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না। সাধারণ মানুষদের জন্য একটু ভোগান্তিটা একটু কম। আসার পথে যানজট ঠিক তেরকম ছিল না। লঞ্চের জার্নি অনেক বেশি রিল্যাক্স লাগে, দ্যাটস ওয়াই আসলে লঞ্চে যাওয়া। ফ্যামিলি সবাই ওখানে আছে, এনজয় করব। পদ্মা যমুনা সেতু টোল প্লাজায় গাড়ির দীর্ঘ সারি। আগের থেকে অনেক ভালো লাগছে, রাস্তায় শৃঙ্খলা আছে। মা বাবার সাথে ঈদ করবো গ্রামে এবং খুবই স্বস্তির সাথে আসছে। আত্মীয় স্বজনের ঈদ করা এটা আছে বড় আনন্দ। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ চীন একটি চুক্তি ও ৮টি সমঝোতা সই। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ অনুদান পাবে ঢাকা। শান্তি স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ এনসিপির, ভোটের পর জুলাই গণহত্যার বিচার হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ। আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, বলছেন নেতারা। মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা একটি মহল, বললেন ইশরাক। ভোট নিয়ে সরকারের বিরুদ্ধে ধোঁয়াশা তৈরির অভিযোগ রিজভির। এবং হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম ইকবাল। থাইল্যান্ডে নিতে চিকিৎসকের সবুজ সংকেতের অপেক্ষায় পরিবার। ব্যক্তিগত বিষয় সামনে আনায় দুঃখ প্রকাশ কর্তৃপক্ষের। পথে পথে উৎসবের আমেজ। ঈদের ছুটি কাটাতে রেল ও নৌপথে ঘরমুখী মানুষের ঢল। ঈদযাত্রার পঞ্চম দিনে এসে যেন পুরনো জৌলুস ফিরে পেয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনাল। আগের তুলনায় ভিড়ও বেড়েছে রেল স্টেশনে। ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে এবার কর্তৃপক্ষ। আর ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কেও বাড়ছে যানবাহনের চাপ। লম্বা ছুটির প্রথম দিনে মানুষের ঢল নামে নৌপথে। হাকডাক আর লঞ্চের সাইরেনে সদরঘাট লঞ্চ টার্মিনালে ফিরে পায় তার পুরনো জৌলুস। দীর্ঘ অপেক্ষার পর ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। রং বেরঙের লাইটে আলোকিত লঞ্চ সন্ধ্যার পর থেকে পূর্ণ হতে থাকে যাত্রীতে। যাত্রীরা বলছেন শুধু স্বাচ্ছন্দ্য নয়, ঐতিহ্যের বাহন হিসেবেও প্রথম পছন্দ লঞ্চ। ভোগান্তি ছাড়া ঈদ যাত্রায় উচ্ছ্বাসের সুর তাদের কণ্ঠে। ভালো লাগছে, আমরা বাসায় যাচ্ছি আব্বু আম্মুর সঙ্গে ঈদ করার জন্য এবং ফ্যামিলি সবাই ওখানে আছে। খুব বেশি ভিড় আমি বলবো না, যেহেতু একটা সাইড একদমই পদ্মার ওই দিক থেকে চলে যাচ্ছে, দ্যাটস ওয়াই লঞ্চে একটু রিলিফ পাচ্ছি মনে হয় আমরা। বিকেলে টার্মিনাল পরিদর্শনে যান নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। অতিরিক্ত ভাড়া এবং বাড়তি যাত্রী নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দু একটা লঞ্চ আমি দেখলাম যে একেবারে কবুতরের খোপের মতো ঢুকেছে, একটাকে ফাইন করতে বললাম, করেছে কেন জানি না, করেছে। যদি করে আগামীতে আশা করি আগামীকাল থেকে আরেকটু ডিসিপ্লিন হবে। এদিকে ঈদ যত ঘনিয়ে আসছে, সড়কে বাড়ছে যানবাহনের চাপ। কোথাও কোথাও যানজটের কারণে ধীর গতিতে চলছে গাড়ি। শুক্রবার সন্ধ্যার পর নবীনগর চন্দ্র সড়কে দীর্ঘ হতে থাকে যানবাহনের সারি। তবে প্রিয়জনের সান্নিধ্য পেতে এই কষ্ট যেন কিছুই না ঘরমুখ মানুষের কাছে। সম্পূর্ণ রাস্তা হাইডে আসতেছি, জ্যাম। আজকে ছুটি দিছে, তাই এলো বাড়ি যাইতেছি, গাড়ি পাইতেছি না, এরকম জ্যাম, অসুবিধা অনেক। ঈদযাত্রার প্রথম দিনেও শিডিউল বিপর্যয় ছাড়াই ছেড়েছে ট্রেন। নিরাপত্তা বলয় পেরিয়ে ট্রেনের ছাদে ভ্রমণের চেষ্টা করেন কেউ কেউ, পরে তাদের সেখান থেকে সরিয়ে দেন রেল পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সময় মতো ট্রেন ছাড়াই খুশি যাত্রীরা। বিগত বছরের যে ভিড়গুলো ছিল, এবার ওইরকম আমরা ভিড়টা দেখতে পাচ্ছি না। মোটামুটি সবাই স্বাচ্ছন্দ্য বোধ করতে যাচ্ছে আর কি। যখন ঈদের ছুটিতে বাসা যায়, এরকম ধরনের কোনো সময় এত খোলামেলা পাই না, এত ফ্রি। টিকিট ছাড়া কোনো যাত্রী যেতে পারবে না, যা টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবে। যাত্রা নির্বিঘ্নে ও নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি করছে হাইওয়ে পুলিশ। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেল স্টেশনে আছেন সহকর্মী সানভি ডুপল, সদরঘাট লঞ্চ টার্মিনালে আতাউর কাউসার।
এবং গাজীপুরের চন্দ্রে আছেন মেহেদী হাসান। শুরুতে যাচ্ছি রূপলের কাছে। সারাদিনই স্বস্তিদায়ক ঈদযাত্রার খবরই দিচ্ছিলাম এবং কিছুক্ষণ আগে রেলওয়ে সচিব ফাহিমুল ইসলাম তিনি বিমানবন্দর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন এবং তিনিও যাত্রীদের সাথে কথা বলেছেন এবং তিনি আশা প্রকাশ করছেন যে এই ঈদযাত্রা ঢাকা থেকে যেভাবে স্বস্তিদায়ক পরিবেশেই যাচ্ছে এবং ফেরার পথেও সেই স্বস্তিদায়ক পরিবেশটি থাকবে সেরকম ব্যবস্থাপনা তারা চেষ্টা করে যাচ্ছেন এবং সেরকম পরিকল্পনাই তাদের আছে। তবে তিনি যাওয়ার পরে সবশেষ যে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গেল এবং সেই ট্রেনে বেশ কিছু যাত্রীকে আমরা দেখতে পেয়েছি যে অনেক চেষ্টা করার পরেও তাদেরকে নিবৃত্ত করা যায়নি, তারা ট্রেনের ছাদেই যাত্রা করেছেন এবং কেন এই অতিরিক্ত যাত্রী হঠাৎ করেই সন্ধ্যার পরে কিছু আনাগোনা দেখতে পেয়েছি সেটির কারণ উদ্ঘাটন করতে গিয়ে দেখলাম যে কিছু যাত্রীকে কোনো আনসার সদস্য বা রেলওয়ের যারা কর্মকর্তা বা কর্মচারী আছেন তাদের কিছু যোগসাজশ থাকতে পারে এরকম অভিযোগ দু একজন যাত্রী করেছেন। তারা এই ট্রেন স্টেশনের দুই পাশ দিয়ে যে যাওয়ার রাস্তা আছে সেই রাস্তাগুলোর সেখানে আটকে দেওয়ার কথা, কিন্তু তার বদলে কিছু অসদুপায় অবলম্বন করার অভিযোগ করেছেন কেউ কেউ। তবে সেই সংখ্যাটি খুবই কম। সব কিছু মিলিয়ে শিডিউল বিপর্যয় নেই এবং যারা যে অনলাইনে যে শতভাগ টিকিট ছাড়া হয়েছে সেই টিকিটগুলো নিয়েই তারা স্বস্তিতে যাত্রা করতে পেরেছেন, যে টিকিট কাটতে পেরেছেন এবং সেই সিটই তিনি পেয়েছেন এবং বিব্রতকর অবস্থা বা অস্বস্তিকর অবস্থার তৈরি হয়নি, কারণ একবারে অনেক লোকের ভিড়ও দেখতে পাইনি, যার ফলে লোকের গাদাগাদিও খুব একটি নেই এবং নির্দিষ্ট সময়ে স্টেশনে ট্রেনগুলো পাওয়া যাচ্ছে। আগামী যে কয়েকদিন বাকি আছে ঈদের দু একদিনও এরকম স্বস্তিদায়ক পরিবেশ থাকবে বলে প্রত্যাশা করেছেন রেলের কর্মকর্তা কর্মচারী, সচিব এবং যারা যাত্রী আছেন তারা। তো এই ছিল এখন পর্যন্ত রেলওয়ে স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ তথ্য। চলে যাচ্ছে আতাউর কাউসারের কাছে। তিনি আছেন সায়দাবাদ, তিনি আছেন সদরঘাটে। আমার সহকর্মী যেমন রেল যাত্রায় স্বস্তির খবর জানাচ্ছিলেন, তেমনটি আসলে স্বস্তিপূর্ণ এই সদরঘাট থেকে যে নৌযাত্রা হচ্ছে সেটি, অর্থাৎ ঈদে নৌপথে যারা ঢাকা ছাড়ছেন তারা অনেকটাই স্বস্তিপূর্ণভাবেই ঢাকা ছাড়ছেন, এমনটি আমরা সারাদিন পর্যবেক্ষণ করেছি এবং একই সাথে যাত্রীরাও আমাদের এমনটি জানিয়েছেন। একটু পরিসংখ্যান জানাতে চাই, গত রাত 12টা থেকে এখন পর্যন্ত প্রায় 87টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং রাত 12টা পর্যন্ত প্রায় 110টি লঞ্চ ছেড়ে যেতে পারে এমনটি আমাদের জানিয়েছেন বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। তো বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ যেমনটি বলছিলেন যে প্রায় প্রতিটি লঞ্চে গড়ে 1000 করে যাত্রী এই আজ কিন্তু গিয়েছে, অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে প্রায় 85টি লঞ্চে এখন পর্যন্ত প্রায় 85,000 যাত্রী এই সদরঘাটের মাধ্যমে ঢাকা ছেড়েছেন, যার প্রভাব আসলে আমরা ঢাকাতেও দেখেছি যে ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এবং যে যাত্রীরা এই লঞ্চের মাধ্যমে ঢাকা ছাড়ছেন যাদের সাথে আমাদের কথা হয়েছে তারা বলছেন যে এবার আসার পথে কিছুটা যানজট পেলেও সদরঘাটের সার্বিক ব্যবস্থাপনা তারা সন্তুষ্ট। আর উপচে পড়া যে ভিড়, সেই ভিড়টি আসলে আগের মতো চোখে পড়েনি। আগে যেমন আমরা দেখতাম যে লঞ্চের ছাদে খুব ঠাসাঠাসি করে যাত্রী বোঝাই করে যাওয়া হচ্ছে, এবার এই দৃশ্যটি চোখে পড়েনি। এখনও লঞ্চের ছাদে যাত্রীরা আছে, কিন্তু সেই পরিমাণ ঠাসাঠাসি পূর্ণ যে অবস্থাটি সেটি আসলে আর বিরাজ করছে না। এবং একই সাথে বলতে চাই যে আজ নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন এম শাখাওয়াত হোসেন, তিনি এবং বিআইডব্লিউটিএ চেয়ারম্যান তারা পরিদর্শনে এসেছিলেন। তারা বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে অতিরিক্ত যাত্রী বোঝাই করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, একই সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি অতিরিক্ত ভাড়া আদায় করা হয় তাদের বিরুদ্ধেও। তো সব মিলিয়ে আমরা দেখেছি আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট সুন্দর। আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ, র্যাবের কন্ট্রোল রুম এখানে স্থাপন করা হয়েছে এবং একই সাথে তারা টহলও দিচ্ছেন, চেকপোস্ট বসিয়েছেন। একই সাথে আমরা দেখেছি কিছু সময় পর পর সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন। সব মিলিয়ে পরিস্থিতি খুবই সুন্দর। সারাদিন আজকে এখানে আমরা যে নিউজ করছিলাম এখনো পর্যন্ত একটিও অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। যেমন টিকটকে আমি বলছিলাম যে 87টি লঞ্চ ছেড়ে গিয়েছে এবং আজ রাত 12টার মধ্যে আরও প্রায় 30টির কাছাকাছি লঞ্চ ছেড়ে যাবে, সেটি আসলে দেখতে পাচ্ছি। এখনই পরপর দুটো লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল ছেড়ে যাচ্ছে এবং দেখছেন যেমন এখন পারাবত 12 ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং সেই লঞ্চটির প্রত্যেকটি তালাতেই আমরা দেখতে পাচ্ছি যাত্রীরা আছে, ছাদেও প্রচুর যাত্রী আছে এবং ডেকেও প্রচুর যাত্রী আছেন। তো
সব মিলিয়ে বলা যায় যে যাত্রীরা লঞ্চের মাধ্যমে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছাড়ছেন, তবে সেই ঠাসাঠাসি করে যাওয়ার যে দৃশ্যটি, ভীতিকর যে দৃশ্যটি এর আগে আমাদের নজরে আসতো, সেটি কিন্তু এবার এখনো পর্যন্ত অনুপস্থিত। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি লঞ্চে মানুষজন গেলেও সেভাবে খুব ঝুঁকি নিয়ে যে যাচ্ছেন বিষয়টি কিন্তু তা নয়। এক্ষেত্রে কর্তৃপক্ষকে অবশ্যই কর্তৃপক্ষের একটি তাদের যে কর্তব্য, সে কর্তব্যের পরিচয় তারা দিয়েছেন। আমরা দেখেছি যে প্রত্যেকটি লঞ্চে তারা মাইকিং করেছে এবং বলেছে কোনোভাবেই যেন অতিরিক্ত যাত্রী বোঝাই করে কাউকে তোলা না হয়। এবং একই সাথে আজ নৌ উপদেষ্টা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে একটি লঞ্চকে তারা জরিমানাও করেছিলেন অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য। তো সব মিলিয়ে বলা যায় রেলের মতন নৌপথের যাত্রীদের ঈদ যাত্রাটা অনেকটাই স্বস্তিপূর্ণ রয়েছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বশেষ আমার কাছে। ঘরমুখো মানুষের খবর জানাতে আমরা সরাসরি ছিলাম ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং এর আগে ছিলাম বিমানবন্দর রেল স্টেশনে। তবে চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয় এই তথ্য। শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় চীনের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনূস। স্বৈরাচারী সরকার পতনের পর বাংলাদেশে ব্যবসার দারুণ পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে বাংলাদেশকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে চীনের কাছ থেকে বিনিয়োগ, ঋণ ও অনুদান হিসেবে বাংলাদেশ $210 কোটি প্রতিশ্রুতি পেয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফরে চীনে ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 10টার দিকে বেইজিংয়ের গ্রেট হলে বৈঠকে বসেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। দুদেশের মধ্যে একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক সই হয়েছে। অর্থনৈতিক আর প্রযুক্তি সহযোগিতা ছাড়াও গণমাধ্যম ও স্বাস্থ্য খাত সহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে বলে জানানো হয়। শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে, তিস্তার এই প্রকল্পের সাহায্যের কথাটাও এসছে। এদিন চীনের ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ভৌগোলিক কারণেই দারুণ অবস্থানে রয়েছে বাংলাদেশ, তাই এই অঞ্চলের ব্যবসায়িক সম্প্রসারণের জন্য বাংলাদেশে একটি অর্থনৈতিক জোন গড়ে তুলতে চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নেপাল, ভুটান, they have no access to the sea. So if you are a landlocked country, your fate is sealed. If they have to be present in the world market, they have to pass through Bangladesh. They have to bring things, send things through Bangladesh. And suddenly you have a new economic zone. There is no shortage of young people, both men and women. Huge transformation in Bangladesh just about 8 months back. You are invited to be part of that new Bangladesh. একই দিন চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস প্রেসিডেন্ট ইয়াও ওয়াওয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। নাজমুস সালেহী, সময় সংবাদ। চেষ্টায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নির্বাচনের পর জুলাই গণহত্যার বিচার হবে কিনা তা নিয়েও শঙ্কা জানান তিনি। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মধ্য দিয়ে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে কবর দিতে হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। এ অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব বলেন, আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন। এর মাধ্যমে নতুন সংবিধান তৈরি করে ফ্যাসিবাদকে চিরতরে বিদায় করতে হবে। সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনটি একটি গণপরিষদ নির্বাচন হতে হবে এবং সেই গণপরিষদ নির্বাচিত প্রতিনিধিরা
তারা বাংলাদেশকে একটি নতুন সংবিধান উপহার দিবে। সংসদ নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনকে মুখোমুখি দাঁড় করাবার কোনো যৌক্তিক কারণ নেই। সিরাজগঞ্জ শহরের বিজয় সৌধ চত্বরে এনসিপির ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগেই জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে, কারণ ভোটের পর বিচার হবে কিনা তা নিয়ে শঙ্কা আছে। জুলাই আন্দোলনে যে হত্যাকাণ্ড চলেছে এর যদি বিচার ছাড়াই আমরা একটি নির্বাচনের দিকে আগাই, তাহলে সেই নির্বাচন পরবর্তী সময়ে এই বিচার কতটুকু চলমান থাকবে এই নিশ্চয়তা আমাদের নেই। ফলে আমরা চাবো আইনের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম করে তারপরে যাতে আমরা সামনে আগাই। এ সময় সংস্কারকে এগিয়ে নিতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নাহিদ ইসলাম। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। কেউ কেউ ফ্যাসিস্ট শেখ হাসিনার সুরে কথা বলছেন বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার মতোই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেয়ার নানা চক্রান্তের আভাস পাওয়া যাচ্ছে বলেও দাবি করেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে ইফতার মাহফিলে এসব কথা বলেছেন তিনি। লক্ষণ পাচ্ছি যে আমরা এই কাজ করছি, আমরা সেই কাজ করছি, আমরা সংস্কার করব, আমরা বাংলাদেশকে বিনিয়োগের ব্যবস্থা করছি বাংলাদেশে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত গল্প শুনেছি শেখ হাসিনার কাছ থেকে। আমি উন্নয়ন করছি তো বাংলাদেশে, আপনাদের ভোটের দরকার কি, নির্বাচনের দরকার কি, এই সব বলে বাংলাদেশের মানুষের সব অধিকার শেখ হাসিনা কেড়ে নিয়েছিল, ভোটাধিকার সহ কেড়ে নিয়েছিল। আবার মনে হচ্ছে এরকম একটা সুর কেন জানি বাজতে শুরু করেছে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার ধোঁয়াশা তৈরি করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, ভ্যান ও অটো চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, স্পষ্ট মাস তারিখ দিয়ে সরকারকে নির্বাচনের ঘোষণা দিতে হবে। নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই জুলাই আন্দোলন হয়েছে। একই অনুষ্ঠানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মেয়র নির্বাচনের ফল নিয়ে আদালতের রায় ঘিরে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে একটি মহল। এ রায়ের মাধ্যমে আইনের শাসনে দৃষ্টান্ত তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ন্যায় বিচার চাই দেশে, তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায়, অপরাধ, তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোনো গোষ্ঠী, তারা যদি আমার প্রতি বৈষম্য করে, আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই, তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই, কিছু বলারও নাই, জনগণই সেটার বিচার করবে। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিন যাতে এই নির্বাচনটা প্রলম্বিত না হয়। কিন্তু তখন বারবার কখনো আমরা ডিসেম্বর শুনে আবার কখনো শুনছি যে মার্চ, আবার এসে চলে যাচ্ছে জুন, এই ধরনের যে একটা পেন্ডুলামের মতো বক্তব্য দুলছে অন্তর্বর্তীকালীন সরকারের, এই দোলায়মান অবস্থা থেকে জাতিকে একটি সুনির্দিষ্ট তারিখ দিয়ে আশ্বস্ত করা দরকার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, এখনো পর্যন্ত সরকারি 100 কোটি টাকার বরাদ্দের 96 কোটি 67 হাজার টাকা শহীদ পরিবার এবং আহতদের সহায়তায় ব্যয় করা হয়েছে। আরও যে টাকা প্রয়োজন তার জন্য ঈদের পর বেসরকারি পর্যায়ে তহবিল সংগ্রহ শুরু করবে ফাউন্ডেশন। সকালে রাজধানীর শাহবাগে সংবাদ সম্মেলনে তিনি জানান, 836টি শহীদ পরিবারের মধ্যে এখনো পর্যন্ত 745টি পরিবারকে 37 কোটি 25 হাজার টাকা দেওয়া হয়েছে। 100 জনের টাকা আইনি এবং পারিবারিক জটিলতায় আটকে আছে। এছাড়াও 5596 জন আহতদের জন্য 59 কোটি 41 হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে, যা মোট আহতদের 38.39%। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রায় প্রতিদিন আহত সেজে প্রতারকরা সহায়তা নিতে আসছে। ভুয়া 4 জনকে আইনে সোপর্দ করা হয়েছে। মাহবুবুর রহমান স্নিগ্ধ জানিয়েছেন, ঈদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শুভেচ্ছা বার্তা সহ প্রত্যেক শহীদ পরিবারের কাছে গিফট হ্যাম্পার পাঠানো হয়েছে। 745টি শহীদ পরিবারকে 37.25 কোটি টাকা। আহতদের মধ্যে আমরা এখন পর্যন্ত 5596 জনকে
38.41 কোটি টাকা প্রদান করতে পেরেছি, 38.39%। 96.67 কোটি টাকা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করতে পেরেছি। যার যার জায়গা থেকে এইবারের ঈদে এই শহীদ এবং আহতদের পাশে দাঁড়াবেন এবং তাদের সাথে নিজেদের কিছুটা সময় হলো স্পেন্ড করবেন, যাতে করে তারা এটা উপলব্ধি করতে পারে যে এই পুরো বাংলাদেশটি তাদের পরিবার। এবার বাণিজ্যের সংবাদ। রমজান জুড়ে স্বস্তি দিলেও ঈদের আগ মুহূর্তে এসে লাফিয়ে বাড়ছে শাকসবজির দাম। গত সপ্তাহের তুলনায় 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, শসা। এ তালিকায় আছে মুরগির মাংস। বরাবরের মতোই ঈদের আগে চড়া মশলার দাম। রমজানের শেষ দিকে এসে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাউরান বাজারের বিক্রেতারা জানান, গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 40 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন। সবজির সিজন শেষ মুহূর্তে, এই কারণে দামটা একটু বেশি। 1 কেজি শসা 100 টাকা, 80 টাকা। খাবে কিভাবে মানুষ? গরু আর খাসির মাংসের বাজার স্থিতিশীল থাকলেও চাহিদা বাড়ায় বেড়ে গেছে ব্রয়লার মুরগির দাম। মুরগির দাম বা সবকিছুর দাম বেশি, অবশ্যই বেশি, কেজিতে 15-20 টাকা বাড়তে। এদিকে মুদি পণ্যের বাজারে স্বস্তি রয়েছে বলে জানান ক্রেতা বিক্রেতা। এরকম কম দাম কিনতে পারি নাই। সব জিনিসই বাজারে ভরপুর আছে। ঈদের বাজার করে সন্তুষ্ট। দৈনন্দিন জীবনে যে এসেনশিয়াল, ভেরি এসেনশিয়াল, সেটা চিপ। বিক্রেতারা জানান, এলাচ, লবঙ্গ, জিরা, তেজপাতা সহ চড়া মশলার বাজার। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঈদ ঘিরে এখনো জমজমাট রাজধানীর মার্কেটগুলো। এই মুহূর্তে রাজধানী বসুন্ধরা শপিং মলে আছেন সহকর্মী জৈন্যাতারা যশোর। সরাসরি যাচ্ছি তার কাছে। রমজানের শেষ দিকে এসে কেনাকাটা এখনও ব্যস্ত সময় পার করছেন নগরবাসী। পোশাকের পালাচুকে এখন সবথেকে ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে জুতা এবং তার সঙ্গে ম্যাচিং করে জুয়েলারি কিংবা কসমেটিক্সের দোকানগুলোতে। তবে আমরা শপিং মলগুলো, বিপণী বিতানগুলো ঘুরে যেমনটা দেখেছি, পোশাকের দোকানে এখন ভিড় থাকলেও সবথেকে বেশি ভিড় রয়েছে জুতার দোকানে। জুয়েলারির তুলনায় জুতার দোকানেরগুলোতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে এবং সারাদিন ভিড় তেমন একটা ছিল না এমনটাই বলেছিলেন বিক্রেতারা। কিন্তু সন্ধ্যার পর থেকে, ইফতারের পর থেকে দেখা যাচ্ছে বিপণী বিতানগুলোতে, দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং বিক্রেতারা যেমনটা বলছিলেন যে তারাও সে সময় চাচ্ছেন যে ঈদের আগেই যেন ঈদ উপলক্ষে যেসব পণ্যের পসরা তারা সাজিয়ে বসেছিলেন সেসব পণ্য যেন তারা ঠিক মতো বিক্রি করতে পারেন, এমনটাই তারা চেয়েছিলেন। এবং সেই কারণে তারা অনেকেই কিন্তু নানান ছাড়ও দিচ্ছেন এবং ক্রেতারা বলছেন যে শেষ সময় হওয়ার কারণে যেমনটা হয় যে তারা মন মতো কালেকশন খুঁজে পাচ্ছেন না কিংবা সাইজ খুঁজে পাচ্ছেন, এবং তার সঙ্গে দাম নিয়েও কিছু কিছু ক্রেতার অভিযোগ রয়েছে যে শেষ সময় তারা যেমনটা ভেবেছিলেন যে পণ্যের দাম কিছুটা কমে আসবে তেমনটা তারা পাননি এবং বরঞ্চ বলছেন যে গত বছরগুলোর তুলনায় এবছর পোশাক ভেদে 100-200 টাকা কিংবা জুতা ভেদেও একই পরিমাণ টাকা দাম বৃদ্ধি পেয়েছে এমন অভিযোগ করছেন ক্রেতারা। তবে দিন শেষে তারা নিজেদের জন্য, প্রিয়জনের জন্য কেনাকাটা করছেন এবং একদম শেষ মুহূর্তের কেনাকাটাই কিন্তু এখন চলছে। এবং এখন মূলত কেনাকাটা সারছেন নগরের বাসী, কারণ যারা নারীর টানে বাড়ি ফিরেছেন, ঈদের ছুটি কাটাতে ইতিমধ্যেই চলে গেছেন, তারা ঈদের কেনাকাটা সেরেছেন আরও 2-1 দিন আগে, এমনটাই বলছেন বিক্রেতারা। বিক্রেতারা বলছেন যে চাঁদ রাত পর্যন্ত প্রত্যেকবার যেই আগ্রহ উদ্দীপনা ক্রেতার থাকে, এবছর সেই আগ্রহ উদ্দীপনা তারা এখন লক্ষ্য করতে পারছেন না, কারণ এবছর ঈদের ছুটিটা অনেক আগে থেকেই পড়ে গেছে এবং এই কারণে তারা দেখতে পাচ্ছেন শেষ সময় যেই ক্রেতা সমাগম তারা দেখেন সেই অনুযায়ী তারা পাচ্ছে না, কিংবা যতটা ক্রেতা সমাগম আছে তারা তাতেই খুশি রয়েছেন এবং মাঝ রাত পর্যন্ত, রাত 1:30-2টা পর্যন্ত তারা বিপণী বিতান এবং শপিং মলগুলো খোলা রাখছেন। তো ঈদ কেনাকাটার রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সম্মেলনে তামিমের ব্যক্তিগত বিষয়ে জনসম্মুখে আনার জন্য দুঃখ প্রকাশ করেছেন তারা। এদিকে আরও উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ডে নেওয়ার জন্য ডাক্তারদের সবুজ সংকেতের অপেক্ষায় তার পরিবার। সোম থেকে শুক্র শুধু তামিম ভক্তই নয়, দেশের ক্রিকেট ভক্তরাও জানেন এই 5টা দিন কতটা উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে তাদের। অবশেষে হোম সুইট হোম। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। আমরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ড ডিসিশন নিলাম ওনাকে বাড়ি
ডিসচার্জ দেওয়ার জন্য উইথ সাম মেডিসিন কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। আগে জানা গিয়েছিল সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুতই উন্নতি হচ্ছে তামিমের কন্ডিশনের। বাসায় ফিরলেও তাকে থাকতে হবে ডাক্তারের তত্ত্বাবধানেই। তবে গেল বৃহস্পতিবার এভারকেয়ার কর্তৃপক্ষের এক মন্তব্য নিয়ে তৈরি হয় সমালোচনা। তামিমের ব্যক্তিগত ইস্যু সামনে এনে নেটিজেনদের তোপের মুখে পড়েন তারা। জানিয়ে ক্ষুব্ধ ছিল খান পরিবারও। ডাক্তাররাও আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন সেই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে যায় হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। চলতি সপ্তাহে তামিমকে থাইল্যান্ড নিয়ে যেতে চায় তার পরিবার, যার জন্য ইতোমধ্যে ভিসার আবেদনও করা হয়েছে। তবে বিমানে এই অবস্থায় চড়ার জন্য প্রয়োজন ডাক্তারদের সবুজ সংকেত। তাই তো এখন ফিট টু ফ্লাইয়ের অপেক্ষায় তার পরিবার। থাইল্যান্ডে গিয়ে বামরুনগ্রাত হাসপাতালে চিকিৎসা নেবেন তামিম, যেখানে গেল বছর চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন তার বড় ভাই নাফিজ ইকবাল। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। পথে পথে উৎসব আমেজ, ঈদের ছুটি কাটাতে ঘরমুখী মানুষ। প্রাণ ফিরেছে সদরঘাটে। ট্রেনের ছাদে ভ্রমণ আটকানোর চেষ্টা। পদ্মা যমুনা সেতু টোল প্লাজায় গাড়ির সারি। বাংলাদেশ চীন একটি চুক্তি ও 8টি সমঝোতা সই। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদান পাবে ঢাকা। শান্তি ও স্থিতিশীলতায় বেইজিং এর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। এবং সংস্কারকে পাশ কাটানোর চেষ্টায় ক্ষোভ এনসিপির। ভোটের পর জুলাই গণহত্যার বিচার হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ। আগামী নির্বাচন হতে হবে গণপরিষদ নির্বাচন, বলছেন নেতারা। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।